আমাদের ভাইজানের ছোট ভাইজান আমরা পার্টি করি। আমাদের হয়তো সব লজ্জিত হয়ে যেতে চায় না কো। আর ওনাদের তো ধরো হিসাবে ওনাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, আর আমরা তো ভাড়া করিনি, আমাদের মহিলা কম হয়। হ্যাঁ, তো আমরা যদি এরকম আমাদের বিরিয়ানি প্যাকেট দিতে হবে না, এমনি সব মহিলারা সবসময় রেডি আছে অটোমেটিকের জন্য। এক সময় দেখতাম এই চালতাবাড়ি অঞ্চলে আসমা বিবি যিনি আইএসএফের ছিল এখন তৃণমূলে, তাকে দেখা যেত। কি বলবেন, সেরকম কি আরো মহিলারা উঠে আসছে বলে মনে করছেন? এক আসমা যাবে তা আর 10টা আসমা উঠে আসবে। এক আসমা যাবে তা আর 10টা আসমা উঠে আসবে। আমরা এইটাই ভাবি, ও একটা আসমা নিয়ে আমরা পরিচালনা করতে নারাজ। আমরা আমাদের ওর কথা একদম তুলালি আমরা তুলতে নারাজ, ওর তো কথা আপনারা তুলবেন না। আমাদের এখানে আসমার বদলে অনেক আসমা এখানে আবার তৈরি হয়ে গিয়েছে। এই আরাফুল যেভাবে রাজনীতি করেছেন, কোনটা সহজ মনে করছেন? শওকত ঠিক চালাচ্ছে না আরাফুল ঠিক ছিল ভাঙড়ে? কি মনে হচ্ছে? আর শওকতের চাইতে আরাবুল ঠিক ছিল এই কারণে, আরাবুল এত মানুষের অত্যাচার করতো না, প্রশাসন দিয়েও করতো না, নিজেরাও আসতো না। আর এ তো শওকত মোল্লা তো একদম ডাইরেক্ট বলছে, অবজারভার এখানে ভাঙড়ের অবজারভারে কাউকে লিখছে না, কাউকে কোনো সময় দিচ্ছে না। ধর তা মারবে রে, একে ধরতে হবে, ওকে মারতে হবে। এই জন্য তো এর আজকে ওর ঘনিষ্ঠ ভেবে নিজেরাই মারপিট করছে। 26শে বিধানসভা একেবারে দোরগোড়ায় আছে, প্রত্যেকটা বুথে কি এজেন্ট দিতে পারবে বলে মনে করছেন? আমাদের এজেন্ট সবসময় রেডি, আমাদের এজেন্ট কেউ ভয় করে না। আমাদের আইএসএফের এজেন্টরা না, আমাদের আইএসএফের এজেন্টরা না কেউ ভয় করে না। আমাদের আইএসএফের যেরকম ভোটের মতো যেরকম মানুষ জনগণ আছে, সেরকম এজেন্টও তৈরি হয়ে আছে। আমরা সূত্রমারফত খবর পাচ্ছি, আব্বাস সিদ্দিকী বলেছেন যে 294টা বিধানসভার মধ্যে যদি আমি দাঁড়াই, গরম জায়গা দাঁড়াবো, মানে কি এ করে নিয়েছে যে ক্যানিং পূর্বে দাঁড়াতে? অবশ্যই বড় ভাইজান ঠিকই বলেছে, যদি গরম জায়গায় দাঁড়ানো হয় তাহলে ওই ক্যানিংই দাঁড়াবে। আমরাও সেটা চাই। ভাইজান বড় ভাইজান যখন যাবে ওখানে, ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাবো ওখানে, ক্যানিংয়ে যাব। দেখি কত শওকত মোল্লার দম আছে। ক্যানিংয়ের মানুষের কি বার্তা দেবে? ক্যানিংয়ের মানুষের বার্তা এই ভেবে দেবো যে আমাদের ভাইজান বড় ভাইজান এসছে, বড় ভাইজানের ওনারা পাঠিয়ে বিধানসভায় পাঠাক, তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে হয় আমরা বুঝিয়ে দেবো। কিছুদিন আগে আপনাদের বিশাল সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য ভাইরাল হচ্ছিল, অনেক কিছু দেখলাম। আপনাদের কি প্রশাসনের তরফ থেকে কোনো বাধা বা কিছু আসছে? না, প্রশাসন আমাদের কলকাতার আমাদের কাশীপুর থানা প্রশাসনরা আমাদের কাজ করে, প্রশাসনদের দই দেবো না। আগে যে বেঙ্গল পুলিশ ছিল, তার থেকে কলকাতা পুলিশ এসে অনেক আমাদের অনেক সাই দিচ্ছে। বেঙ্গলের পুলিশ তখন ওনার হয়ে বিশাল কাজ করতো, শওকতের হয়ে, টিএমসি পার্টির হয়ে। এখন আমাদের এখন প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে, নিরপেক্ষ হয়েই কাজ করছে প্রশাসন। আপনার নাম? আমার নাম পাপিয়া বিবি। কখন শওকত মোল্লা বলছি ইউটিউবারদের পেটানোর নিদান দিচ্ছে? আমি এটা বলছি শওকত মোল্লাকে, ইউটিউবারদের পেটাক, তারপর আমি সেইখানে যাব। ও যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত দিয়ে দেখুক উনি, যেখানে ইউটিউবের পেটাবে আমি সেখানেই গিয়ে, সেই যত রাত্রির হোক আর যত দুপুর হোক আর যতই সকাল হোক, আমি সেইখানে গিয়ে পৌঁছাবো। ইউটিউবের গায়ে একটা হাত দিয়ে দেখুক, আমি এইভাবে হুমকি দিচ্ছি ওনাকে। জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন, ইতিমধ্যে শওকত মোল্লা তো এখন খুব আতঙ্কে রয়েছে। একটা আতঙ্কে অবশ্যই থাকবে তো, মানে একজনের হয়ে একজনের দাঁড়ালে মানে তা তো এমনি ভয় লাগবে। আর জাহাঙ্গীর খান এমনিই পালাবে, ও শওকতের মতন জাহাঙ্গীর খানও পালাবে, এখানে থাকবেই না ভাঙড়ে। যে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর একেবারে শওকত মোল্লা কি ভাঙড় থেকে কি বিদায় নিতে চলেছে, নাকি তৃণমূল কংগ্রেসের আর এক দাপটের নেতা কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এনে কি বলবেন? তো ওটা তো হবে তো, ওরা হিংসা করে তো এটা হচ্ছে, আমরা এটা দিচ্ছে না, আমি ওর বাটি ভেঙে আমি আইসিএফের দই দেবো, এটাই তো হচ্ছে, ঘুষ করে এটাই হচ্ছে। তো জি, রাস্তাঘাটে কোনো রকম ভিড়, রাস্তাঘাটে আপনাদের যেন কোনো রকম ভিড় না হয়। প্রশাসন ভাইদের সঙ্গে সাথ দিয়ে আপনারা এই কাজটাকে সফল করতে, কোনো রকম বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। কারণ আমরা প্রতি বছর এখানেই অনুষ্ঠান করে থাকি, মাঝে কয়েকটি বছর আমরা করি না। আমরা এখানে আরও বিগত দিনে রক্তদান শিবির থেকে, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ সব অনেক অনুষ্ঠান করব। তাই যদি আমরা আমাদের এই অনুষ্ঠানকে আমরা সাফল্য কামিয়াবি করতে পারি, ইনশাল্লাহ আমাদের প্রশাসন ভাইরা যেভাবে সহযোগিতা করছে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা তানাদের সাথে আরও সহযোগিতা পাবো ইনশাল্লাহ তানাদের কাছ থেকে। তাই এখন আপনাদের কাছে অল্প সময় বক্তৃতা রাখছেন জনাব মাওলানা মুফতি নুরুল্লাহ আমিন সাহেব। জোরে বলো নারায়ে তাকবীর,
আর চিল্লে বলো নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিইসমিহি সুবহানাহু জাল্লা জালালুহু আম্মা বা'দ। বিইসমিহি সুবহানাহু জাল্লা জালালুহু আম্মা বা'দ। হামদরা খুদায়া দরুদ সালাম রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, সদরে জলসা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের সমস্ত ভক্ত অনুরক্ত বৃন্দগণ, আজকের এই ধিক্কার সবার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আওলাদে মুজাদ্দিদুজ্জামান শাইখুল বাঙ্গাল শাইখুল মিল্লাতে ওয়াদ্দিন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন পীরজাদা আলহাজ হজরত মাওলানা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ। আজকে আমরা হাজির হয়েছি একটি ধিক্কার সবার চিন্তাধারা নিয়ে। মঞ্চে উপবিষ্ট দেগারে ওলামায়ে হাজরাত ও সুধীজনেরা আছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি মুখতাসার কালাম সংক্ষিপ্ত দুটো কথা আলোচনা করব। আর আমার পক্ষে একটু অল্প সময় হলেই ভালো হয়। তো আমরা আজকে এসেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের কন্যাধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের ডাকে। নিশ্চয়ই আমরা জানি যে তিনি আমাদেরকে একটি সঠিক রাস্তার দিশা দেবেন, একটি সঠিক রাস্তা আমাদেরকে জানিয়ে দেবেন। কারণ বাংলায় অসংখ্য মানুষ বিভিন্ন দল মত সংগঠন নিয়ে মানুষকে